প্রিয় দর্শক, একবার ভাবুন তো যদি ঢাকা শহরে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ওসমানী উদ্যান না থাকতো, তাহলে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের অবস্থাটা কি দাঁড়াতো। আজকের সংবাদের একটি গুরুত্বপূর্ণ অংশ ও একটি শিরোনাম দেখলাম, দমবন্ধ প্রকৃতি, চলছে বুলডোজার, ওসমানী উদ্যানের অধিকাংশ জায়গা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। যদি আমরা সময় পাই তাহলে হয়তো এটা নিয়ে আলাপ করব। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন শফিকুল করিম সাবু, সিনিয়র সাংবাদিক। কেমন আছেন? আছি ভালো। ওই যে প্রথমেই বললাম আপনাকে যে ধরেন এই ঢাকা শহরে আপনি অনেক পুরনো দিনে অনেক আগে এসছেন। ওই যে একটা শহরে বা এক জায়গায় 35 ভাগ বা 25 ভাগ বনায়ন থাকতে হয়, এরকম নানা ধরনের কথা আছে আমাদের ফুসফুস। তো ঢাকা শহরে যদি সোহরাওয়ার্দী উদ্যানে আপনি যান, দেখবেন যে এটা উদ্যানটাকে এখন একটা স্থাপনার জায়গায় করা হচ্ছে। আজকে দেখুন একটি পত্রিকা, খবরের কাগজে একটা রিপোর্ট ছাপা হয়েছে। যদি সময় পাওয়া যায় হয়তো এটা নিয়ে কথা বলবো আপনার সাথে। তার আগে পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই। প্রথম আলো, নির্বাচনী প্রস্তুতিতেই এখন পূর্ণ মনোনিবেশ বিএনপির, জাতীয় নির্বাচন অবহেলায় কমিউনিটি ক্লিনিক, গাজায় প্রতি 4 জনের 1 জন অনাহারে। দৈনিক যুগান্তর, সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ, নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান, পাচার করা সম্পদ দেশে ফেরানোর প্রক্রিয়া, বহুমুখী পদক্ষেপে স্থবিরতা, লিবিয়া থেকে ফিরল প্রতারণার শিকার 309 জন বাংলাদেশি। কালের কণ্ঠের শিরোনাম, নির্বাচিত সরকারের অপেক্ষায় ব্যবসায়ীরা, রাজনীতিতে কমছে নারী নেতৃত্ব। দৈনিক সমকাল, বিএনপি ছোট দলগুলো নাখোশ, জোটে দলীয় প্রতীকে ভোট, রাজনৈতিক মামলায় ঘায়েল নেতাকর্মীদের জীবন। এরকম শিরোনাম হয়তো পত্রপত্রিকায় প্রচুর আছে। এই যে শেষের যে শিরোনামটা আপনার কাছে পড়লাম, যে রাজনৈতিক মামলায় ঘায়েল নেতাকর্মীদের জীবন, তো এটা তো একটা খুব অসহনীয়, এই যে মামলায় ঘায়েল থাকা, অসহনীয় জীবনযাপন করা, হয়তো আলোচনা করা যাবে। নির্বাচনী পথে জটিলতা ইসি, বিএনপি, জামায়াত, এনসিপি 3 দলের 3 ভিন্ন অবস্থান। তাহলে এই যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিও গতকাল বলেছেন যে নির্বাচন হবেই, নির্বাচন ঠেকানোর কোনো পথ নেই। এবং আওয়ামী লীগ এবং জাপার ব্যাপারে উনি বলেছেন যে আওয়ামী লীগ এবং জাপার কোনো ধরনের সুযোগ নেই এইবারের নির্বাচন করবার। তো আপনার কাছে কী মনে হয়, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে কি মনে করছেন নির্বাচন নিয়ে এই যে ধোঁয়াশা? আমি আসলে অনেক সময় অনেকে প্রশ্ন করে, তো যেখানে দেখাতে হলে অনেকে জিজ্ঞেস করে নির্বাচন নিয়ে কী ভাবছেন। আমি এক এক দিনের এক রকম কাগজ পড়ি, আমার নিজের অবস্থানটাকে আমি বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, আসলে নির্বাচন হবে কি হবে না। এই যেমন ধরুন আরপিও নিয়ে যে কথাটা আপনি বললেন, এখানে দেখা যাচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত জোট করেছি না, বিভিন্ন দল তো জোট করেছে, জোট করে নির্বাচন করে দেখা গেছে যে মনে করুন যে আওয়ামী লীগের সাথে যারা জোট করেছিল তারা তার নৌকা নিয়ে করেছে, বিএনপির সাথে যারা ধানের শীষ করেছে, জাপার সাথে যারা করেছে তারা লাঙ্গল নিয়ে করেছে। এই জোট করাটার একটা উদ্দেশ্য হচ্ছে যে ছোট ছোট যেই দলগুলো আছে যাদের অত পরিচিতি নেই কিংবা তাদের ক্যান্ডিডেটকে অত পরিচিতি করে না, আজকাল তো লোকে মার্কাতেই ভোট দেয়, তাই না? এখন ধরেন আপনি আমার সাথে নির্বাচন করবেন, আপনি ধরেন বিএনপির সাথে নির্বাচন করবেন, আপনার হচ্ছে কুলা মার্কা। এখন রেজানুর রহমানকে কুলা মার্কা কে চেনে বলেন? আপনি তো ব্যাপারটা এরকমই তো, যে আমি যাতে যে লোকটির কথা বলা হচ্ছে কুলা মার্কায়, তার নিজের হয়তো যথেষ্ট পরিচিতি আছে, তার মার্কাটার হয়তো অত পরিচিতি না, তাকে সংসদে দরকার, সেই সংসদের কারণে হয়তো বা ধারাগুলো জোটবদ্ধ একটা মার্কায় নির্বাচন করা। তাই এই যে আরপিও সংশোধনীতে বলা হলো যে আপনি যদি জোটেও থাকেন তাহলে আপনাকে কুলা মার্কাই করতে হবে। এখন এই নির্বাচন কমিশন বলুন, সরকার বলুন, সকলে একেবারে স্বচ্ছ, সুন্দর, শ্রেষ্ঠ নির্বাচন দিতে যাচ্ছে। তো শ্রেষ্ঠ নির্বাচন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। এখন এই শ্রেষ্ঠ নির্বাচন করতে যে যদি আপনি এই সমস্ত ধারাগুলো সংযুক্ত করেন, লোকে কি সন্দিহান হবে না আপনাদের প্রতি? হতেই পারে যে আপনি একদিকে চাচ্ছেন শ্রেষ্ঠ নির্বাচন করার জন্য, যেটা আমরা দেখবো, চেয়েছে সারা পৃথিবী দেখবে,
সেই নির্বাচন করার আগে আপনি যদি এই সমস্ত শর্তগুলো জুড়ে দেন, যেগুলো নিয়ে কোন্দল সৃষ্টি হবে, হচ্ছে তো না। শুধু আরপিও সংশোধনীর কথাই তো না, তিনটি দলের তিন ধরনের অবস্থান। জুলাই সনদ নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশাটা কাটেনি, যদিও জুলাই সনদ স্বাক্ষর হলো, এনসিপি স্বাক্ষর করেনি, কিন্তু তারপরে এখনো কিন্তু এই জুলাই সনদের ব্যাপারে নানা ধরনের শর্ত কিন্তু আরোপ করে দেওয়া হচ্ছে। গণভোট চাওয়া হচ্ছে আগে, আবার বিএনপি বলছে না, একেবারে নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন দুটোই হবে। তো এই যে আলোচনার টেবিল, চায়ের দোকান, সাধারণ মানুষ সব জায়গায় কিন্তু একটা অসন্তোষ, ঠিক না, একটা অস্পষ্টতা, জিজ্ঞেস করে নির্বাচন কি হবে। সেটাই তো হচ্ছে। যেমন ধরুন আমি সেদিন একটা ইন্টারভিউ পড়েছি শাহদ্বীন মালিক সাহেবের। আচ্ছা আচ্ছা। এবং সেখানে উনি বলেছেন যে এই সনদের ব্যাপারে উনি বলেছেন যে নির্বাচন হয়ে যাওয়ার পরে সনদের অবস্থা কী হবে কেউ তো জানে না। আচ্ছা। কারণ এইটা কোনো বৈধতা পাবে না তো, কারণ এটা যেটা আপনি দেখেন, খেয়াল করে দেখেন, এনসিপি কিন্তু বারবার বলছে যে এটাকে একটা আইনি ভিত্তিতে করতে হবে, যাতে নির্বাচনের পরবর্তী সময় এটা নিয়ে কেউ কথা বলতে না পারে। কিন্তু শাহদ্বীন মালিক সাহেবের বক্তব্য হচ্ছে যে কোনো ধরনের আইন হোক না কেন, অধ্যাদেশ যে মুহূর্তে একটি সরকার গঠিত হয়ে যায়, সেই অধ্যাদেশটির সাথে সাথে বাতিল হয়ে যায়। এটা নাকি বলে কি, অনেকে দেখেন, অনেকে আইন না পড়ে বুঝে এইসব কথাগুলো বলে, তাদের এটা বোঝা উচিত যে অধ্যাদেশ কিন্তু নির্বাচনের পরবর্তী সরকার আসলেই সেটা আর থাকে না। যাক, এখন এটা যদি সরকারি বৈধতা দেয়া না হয়, যেটা এনসিপি বারবার বলছে, এবং সেই কারণে তারা সেদিন নির্বাচন স্বাক্ষর অনুষ্ঠানে যায়, অথচ জিনিসটা কিন্তু তাদের আন্দোলনের ফসল, তারাই এটা নিয়ে এত আলোচনা করেছে। কিন্তু হচ্ছে যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়ে একটি পরিবর্তন আনলো, সেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা নেই, যদিও তাদের দাবি দাওয়া নিয়েও দলগুলোর মধ্যে একটা মতনৈক্য আছে। যেমন গণপরিষদ নির্বাচন আগে চাচ্ছেন তারা, এইভাবে নানা ধরনের বিষয়গুলো আছে। আবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই সনদটা তো স্বাক্ষর হলো, যেদিন এটা পঠিত হয়েছিল সেই দিনও তারা ছিল না, তারা কক্সবাজার চলে গেছিল। এখন আপনি আপনার সন্তানের ভূমিষ্ঠের সময় আপনি থাকছেন না, এটা জানি লোকজন একটু আলোচনা হচ্ছে, লোকজন। আচ্ছা, আলোচনার কথা যেহেতু উঠলো, আজকের একটি পত্রিকায় কালের কণ্ঠ, রাজনীতিতে কমছে নারী নেতৃত্ব। তাহলে নারী নেতৃত্ব কেন এই শিরোনামের আলোচনাটা করতে চাচ্ছে? এই জন্যে যে 1 বছর বা 14 মাস আগে যখন আমাদের এই যে গণ আন্দোলনটা ঘটলো, তখন কিন্তু কে নারী কে পুরুষ, কারা, একদম নির্বিশেষে নারীর অংশগ্রহণ মানে কি বলবো, দুর্দান্তভাবে ছিল, প্রচন্ড। তাহলে এই যে নারী নেতৃত্ব নাই, নারী নেতৃত্ব কমে যাচ্ছে, তাহলে কেন? এটা কি এক ধরনের মানে কি বলবো, এড়িয়ে যাওয়া নাকি? এটার ব্যাপার হচ্ছে যে, যেমন ধরুন আপনি এই 3টি দলকে ধরুন, যে আওয়ামী লীগ ছিল, বিএনপি এবং জাতীয় পার্টি। এটা কিন্তু বিএনপি দীর্ঘদিন, আওয়ামী লীগ দীর্ঘদিন নারী নেতৃত্বে ছিল। জাতীয় পার্টিতে এরশাদ সাহেব চলে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে কিন্তু সেটা উনি হাল ধরেছিলেন। এখন রিপ্রেজেন্টেশনের ব্যাপারে যেটা বলা হয় যে 33% হতে হবে নারী যে কোনো দলের, এনসিপি কিন্তু বলে দিয়েছে, এনসিপির সামান্তা শারমিন একজন আছেন নেত্রী, উনি বলেছেন যে আমরা আমাদের কোটা পূর্ণ করেছি। জামাত বলেছে যে আমাদের যে কোটা তার থেকে বেশি করেছে, তারা বলেছে 43%। তাহলে আবার এই ধরনের রিপোর্ট হবে কিনা? যে রিপোর্টটা লিখেছে সেই রিপোর্টে জামাতের নেতাদের মানে উদ্ধৃতি করেছে, এবং নেতারা বলেছেন যে তাদের 43% আছে। বিএনপিতে তো আছে, বোঝা যায়, কিন্তু হ্যাঁ, গুনে গুনে 43-33 এটা সম্ভব কিনা আমি জানি না। তবে নারী নেতৃত্ব কমে যাচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব জায়গা থেকেই। নারী নেতৃত্ব কমছে, আপনি দেখতে পাচ্ছেন। একটা অন্যরকম আলোচনা একটু যেতে চাই। প্রতিদিন রাজনীতি আলোচনা করা, কিন্তু দেশের তো আরো অনেক সমস্যা আছে, অনেক। আপনি যদি হাওরের কথা চিন্তা করেন, হাওর সেই মানে বিস্তৃত পানি, তারপরে নানা ধরনের তার ঐতিহ্য। এখানে দৈনিক ইত্তেফাকের রিপোর্ট হয়েছে যে 20 বছর মেয়াদী মহাপরিকল্পনা নেওয়া হলেও প্রাকৃতিক ও মানবসৃষ্ট কর্মকাণ্ডে অমিত সম্ভাবনার হাওর এখন অস্তিত্ব সংকটে। বিপর্যয়ের মুখে হাওর কেন্দ্রিক অর্থনীতি, দেশের 7 হাওর অঞ্চলের 2 কোটিরও বেশি মানুষের জীবনমানের উন্নয়ন ঘটছে না, ধুকছে হাওর, ভুগছে মানুষ। এটার সাথে কিন্তু আপনি দেখেছেন যে ইন্টারভিউ আছে 3-4 জনের বিশিষ্ট, এবং এখানকার মানুষের, যেমন বলছে প্রফেসর মৃত্যুঞ্জয় কুণ্ড, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, উনি বলেছেন হাওরের প্রতিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আবার কাশ্মীর রেজা হাওর উন্নয়ন সংস্থার সভাপতি, তিনি বলেছেন অপরিকল্পিত রাস্তা ও অপ্রয়োজনীয় বাঁধ ও নির্মাণের স্বাভাবিকতায় হ্রাস পেয়েছে। হাওর নিয়ে আমাদের নানা পরিকল্পনা রয়েছে, সিলেট বিভাগীয় কমিশনার বলেছেন। এখন এগুলো তো সরকারি কর্মকর্তারা বলবে যে আছে এটা আছে, কিন্তু আমরা দেখেছি যে এই যে হাওর অঞ্চল নিয়ে অনেক সময় আপনি দেখেছেন ধান কাটা নিয়ে, হাওর অঞ্চলে ধান কাটার সময় দেখেছেন যে হঠাৎ করে পানি চলে আসছে, দেখা গেল ধান নষ্ট হয়ে গেল, হঠাৎ করে বন্যা চলে আসে কাটার আগে, এরকমগুলো হয়। কিন্তু এখানে এই অঞ্চলে প্রায় 2 কোটি লোক আছে। আমরা আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের একজন রাষ্ট্রপতি মাঝখান দিয়ে একটি রাস্তা হয়ে গেল, ওইখান দিয়ে উনি একটি রাস্তা করে ফেললেন তার ক্ষমতার দাপট দেখিয়ে। এখন আপনি যদি প্রকৃতিকে নষ্ট করেন আপনার ক্ষমতা দেখিয়ে, মানে প্রকৃতি নষ্ট করার ব্যাপারটা যেটা আপনি বলছেন যে পানির স্রোত বা পানিকে যদি আপনি তার স্বাভাবিক গতি রক্ষা না করে ওইখানে যদি বাদ দেন, সে কিন্তু আপনার প্রতিবাদ করে, সে প্রতিবাদ করবে। এবং এটা কিন্তু ফলাফল আপনি বাংলাদেশে পাচ্ছেন। আপনি এই যে আমরা জলবায়ু নিয়ে এত কিছু আলোচনা করি, এটা কেন হচ্ছে? কারণ আমরা সব জায়গায় বাধা দিয়েছি, আমরা খালগুলো বন্ধ করে দিয়েছি। দেখেন ঢাকা শহরে যে বড় বড় খালগুলো বন্ধ করে দিয়েছি, নদী কেটে কেটে ওখানে ভরাট করে আমরা স্থাপনা তৈরি করছি। এই জিনিসগুলি কিন্তু প্রকৃতি মেনে নেন, এবং আপনি সারা পৃথিবীতে দেখবেন যে এই ধরনের কিন্তু গণ্ডগোলগুলো হচ্ছে। অর্থাৎ আপনি নেচারের বিরুদ্ধে যে কাজগুলো করবেন, সে প্রকৃতির বিরুদ্ধে যে কাজগুলো করবেন, আপনাকে এর খেসারত দিতে হবে। এই যে খেসারত দিচ্ছি আমরা, এই যে খেসারতের কথা বললেন, অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে একটা শহরে কি পরিমাণ গাছপালা থাকতে হয় সেটা উন্নত দেশের বিভিন্ন শহরগুলোতে তারা সেটা মেপেই চলে, এবং তারা মানুষের জীবনের কথা ভাবে। খবরের কাগজে শিরোনাম হয়েছে অবরুদ্ধ ঢাকার ফুসফুস উসমানী উদ্যান, দমবন্ধ প্রকৃতি, চলছে বুলডোজার। এখানে বলা হচ্ছে উদ্যানে তৈরি হয়েছে 23% বেশি অবকাঠামো, 100-র মধ্যে 23% অবকাঠামো তৈরি হয়েছে। 8 বছর ধরে উদ্যানে অপরাধী চক্রের দৌরাত্ম্য, নেশা বাজরা দৌরাত্ম্য। ওখানে আর মানুষ সেই বিকালে বিশ্রাম করতে যায় না, সকালে হয়তো একটু হাঁটাহাঁটি করে কেউ, আর পরে কিন্তু মানুষকে আর পাওয়া যায় না। কেন এটা হচ্ছে? দেখেন, এটা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানও আছে। সোহরাওয়ার্দী উদ্যানে যে মাদকের ছেলেপেলেরা যেটা নিয়ে, আপনি জানেন যে বোধহয় এখন থেকে 2-3 মাস আগে কয়েকজন মারাও গেছেন এই গণ্ডগোলে। এখন ইতিহাসের যে অবস্থান, মানে ভূগোল আমরা যেটা পড়েছি, সেখানে আমরা দেখেছি এই রকম হওয়া উচিত, একটি শহরে এত অংশ রাস্তা হবে, 26 অংশ রাস্তা হবে, এত অংশ কি বলে গাছপালা থাকতে হবে। এটা আমরা মানছি না, বরং দেখা যাচ্ছে আমরা গাছপালা কেটে ফেলেছি। আপনি দেখেন ভুরি আছে আপনার এই ধানমন্ডি এলাকায়, আপনার খেয়াল থাকতে পারে যে রাস্তা প্রশস্ত করার জন্য আমরা প্রচুর গাছ কেটে ফেলেছি। সেটা নিয়ে বেশ আন্দোলন হয়েছে। সরকারের ভিতরে যারা সরকারে ছিল, আপনি জানেন যে তাজউদ্দিন সাহেবের ছেলে এটা নিয়ে আন্দোলন করেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে, যে কিন্তু গাছ কাটা তো বন্ধ হয়নি। এখন সরকারের এই জিনিসগুলি দেখা উচিত। বিশেষ করে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ওসমানী উদ্যান হওয়ার পরে আমি ওই মাঠ দিয়ে কোনোদিন হাঁটিনি, আমি ভয়ে হাঁটিনি। এবং ওখানে একটা বিশাল চক্র থাকে, দোকান পাট কি নেই সেখানে। তার মানে আপনার নিরাপত্তার জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ। এবং আপনি হাঁটবেন, আপনি যে সন্ধ্যার সময় বা বিকালবেলা হাঁটতে যাবেন, লোকে তো সাধারণত আজকাল যাদের বয়স হয়ে যায় তারা সন্ধ্যার পরেই হাঁটে, বিকেলের দিকে হাঁটে। এখন আপনি যদি বিকেলে হাঁটতে যেয়ে 2টো লোক আপনাকে ধরলো, কি হচ্ছে না হচ্ছে, এখানে কিন্তু থার্ড পার্টি কোনোদিন এগিয়ে আসে না কি হচ্ছে দেখা, এগিয়ে আসবে না, তবে মোবাইলে ছবি তুলবে। হ্যাঁ, মোবাইলে ছবি তুলে সেটা ভাইরাল করে দিবে। তো আমাদের এই জিনিসগুলি লক্ষ্য রাখা উচিত। যেমন খুবই কম, কিন্তু দেখুন গুলশানে কিছু গাছপালা আছে, রমনাতে কিছু গাছপালা আছে, পুরন ঢাকায় তো গাছপালা নেই বললেই চলে। একটা কংক্রিটের শহর বানিয়ে ফেলবো একেবারে শেষের দিকে। আমি এই শিরোনামটি পড়বার আগে খুব ক্ষমা চেয়ে বলি, একজন মানুষের, সে পিয়ন হোক বা চাপরাশি হোক, দাসী হোক, তার যে কোটি কোটি টাকা থাকবে না এটা না, এটা বৈষম্যের ব্যাপার হয়। কিন্তু এই যে চান্দিনা পৌর অফিস, সেখানে একজন পিয়নের রিপোর্ট ছাপা হয়েছে যে পিয়ন শরীফুলের 20 কোটি টাকার সম্পদ। তো এখন যে বিশ্বাসযোগ্য বলে একটা ব্যাপার থাকে না, তো এই 20 কোটি এগুলো তো আমরা ফ্যাসিস্টের সময় শুনেছি, তো এখনো কেন এই কাজগুলো চলছে? এই কাজগুলো আমি শুনেছি যারা আপনার কি বলে এই ধরনের কাজগুলো করে, ঘুষ টুস খায়, তারা যখন রেজিম চেঞ্জ হয় তখন বলে কি দেখেন এখন তো
ইয়ে বেড়ে গেছে, রিস্ক বেড়ে গেছে, এখন কিন্তু বেশি দিতে হবে, মানে ঘুষের পরিমাণটা নাকি বেড়ে যায়। এটা শোনা কথা। আচ্ছা আচ্ছা। আপনি তো নিশ্চয়ই জানেন যে ফখরুল ইসলাম আলমগীর জি জি আপনার যখন উপদেষ্টা ছিলেন, অর্থ উপদেষ্টার সামনেই বলেছেন যে কাজটা আমি আগে 2 লাখ টাকা দিয়ে করানো যেত সেটা এখন 5 লাখ টাকা। একই মিটিংয়ে দুজন বসে, ওনারা দুজনকে তো ওর বন্ধু, একই সময় পড়াশোনা করেছে, একই সময় ইউনিভার্সিটিতে। তো এখন এই সত্য কথাগুলো তো লোকে বলছে, এবং এটা সত্য কথা, প্রকাশ্যে উনি বলেছেন যে এটা হচ্ছে। এখন আজকে প্রায় 1.5 বছর হতে চললো, 1.5 বছরও এটা যদি না কমে, আমরা শুদ্ধি অভিযান কোথায় চালাবো, কবে চালাবো? বৈষম্যটা কবে দূর হবে? দূর হবে না, এটা দূর হবে না। আমার কাছে, আমি কিন্তু খুব নিরাশ এই ব্যাপারে, যে এই জন্য ইয়েতে। তারপরেও আশাবাদ বোধ করি, আশাবাদ তো ব্যক্ত করতেই চাই সবসময়, কিন্তু এই জিনিসগুলোতে ঘুষ হচ্ছে না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। একজন পিয়ন 20 কোটি টাকার মালিক হতেই পারে, কিন্তু এটা কি বৈধ নাকি অবৈধভাবে? যদি অবৈধভাবে হয় তাহলে কি করে করলো, কারা এর সাথে জড়িত, সেটা বোধ করি ভেবে দেখা দরকার। এইরকম ছোট ছোট অপরাধকে আমরা যদি ইগনোর করি তাহলে তো বড় অপরাধ একদিন বাড়বেই। এটি কি কাঙ্ক্ষিত? ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।